পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে আমরা ইতিপূর্বে যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে GECC 4 আছে তাদের আমরা সাজেশান দিয়ে দিয়েছি এবং এই সাজেশনের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের গুরুত্ব আলোচনা করো 10 মার্কসের। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা শুধু নোট দিয়ে নয়, এটা বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করছি তোমাদের, যাতে তোমরা উপকৃত হও। আশা করি উপকৃত হবে। যদি উপকৃত হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। তাহলে আমরা যে পরবর্তীকালে তোমাদের বিষয়ের নোটস পাঠাবো বা সাজেশান পাঠাবো সেটা কিন্তু তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তা যাই হোক, আমরা দেখছি যে 1939 সালে 1 সেপ্টেম্বর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর গান্ধীজির সাথে সুভাষচন্দ্র বিতর্কের দরুন সুভাষচন্দ্র দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান এবং সারা ভারত একটা জাতীয় আন্দোলনের চাহিদা করছিল। 1942 সালের আগস্ট আন্দোলন হচ্ছে ভারতবাসীর চাহিদার আন্দোলন। বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে 1942 সালে প্রকৃতপক্ষে একটা ছিল সৈনিকের যুদ্ধ এবং সেনাপতিরা দ্বিধাগ্রস্ত ছিল। তবে সৈন্যদের ভূমিকা ছিল গৌরবজনক, কারণ স্বাধীনতার জন্য তারা শহীদের মতো জীবন উৎসর্গ করতে রাজি হয়েছিল। কারণ তারা জীবনকে তারা এই সময় কিন্তু গুরুত্ব দেয়নি, অর্থাৎ দেশের জন্য কিছু করতে হবে, দেশের জন্য আত্মত্যাগ করতে হবে, এটাই কিন্তু সাধারণ মানুষের বা বিপ্লবীদের বা আন্দোলনকারীদের একমাত্র চরম বা মূল লক্ষ্য হয়ে গিয়েছিল। অধ্যাপক মজুমদার অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার যে উক্ত বক্তব্যটি করেছেন তার থেকে এই ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলনের জন্য ভারতীয়রা যে কতটা সচেষ্ট ছিল, কতটা আকাঙ্ক্ষিত ছিল সেটা কিন্তু বোঝা যায়। এইবার আমরা এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করব। প্রথমে দেখো, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্বগুলি হলো, প্রথমে হচ্ছে দৃঢ় সংকল্প, স্বাধীনতার জন্য আন্দোলনকারীদের দৃঢ় সংকল্প। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়। ব্রিটিশ শাসন প্রতি ভারতীয়দের যে দীর্ঘদিন ধরে 1757 থেকে 1942 অর্থাৎ প্রায় 190 বছরের যে শোষণের ফলে, অত্যাচারের ফলে ভারতীয়দের মধ্যে যে ক্ষোভ বা অসন্তোষ দানা বেঁধেছিল, তা থেকে মুক্তি করার জন্য তারা যেন তেন প্রকারেণ হোক তারা কিন্তু স্বাধীনতা লাভের উদ্যোগী হয়েছিল। দ্বিতীয় পয়েন্টটা দেখো, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। যে মুসলিম লীগ এই আন্দোলনে যোগদান করেন 1942 সালে। মুসলিম লীগ বা ভারতীয় কমিউনিস্ট পার্টি এই ভারত ছাড়ো আন্দোলনে যোগদান না করলেও যে মুসলিম আন্দোলন চলাকালে কোথাও কোনো হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধেনি, বরং হিন্দু মুসলমান ঐক্যের যে একটা সম্প্রীতি বা বাতাবরণ, তা কিন্তু এই আন্দোলনের একটা উল্লেখযোগ্য দিক বা সম্পদ বা নিদর্শন ছিল। এরপরে আমরা যে পয়েন্টটা আলোচনা করব, জাতীয় বিপ্লব। অর্থাৎ এখানে কোনো শ্রেণী বা জাতি বা ধর্ম বা বর্ণের বা কারো আন্দোলন নয়, এটা হচ্ছে সার্বিকভাবে সমগ্র দেশের সমগ্র জনগণের আন্দোলন। জওহরলাল নেহেরু এই প্রসঙ্গে বলেছেন, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি নির্ণয় করতে বলেছেন যে নেতা নেই, সংগঠন নেই, উদ্যোগ আয়োজন কিছুই নেই, কোনো মন্ত্রবল নেই, কিন্তু এইরকম পরিস্থিতিতে যে অসহায় জাতি যে স্বতঃস্ফূর্ত একটা জন আন্দোলন গড়ে তুলতে পারে বা বিদ্রোহী হয়ে উঠতে পারে, তা কিন্তু ইতিহাসে সত্যি বিস্ময়কর। এই আন্দোলনকে তিনি 1857 সালে মহাবিদ্রোহের সাথে তুলনা করেছেন। আবার বড়লাট লর্ড নীলনদ এই আন্দোলনকে 1857 সালের পর সবচেয়ে বড় বিদ্রোহ বলে কিন্তু উল্লেখ করেছেন। পরের পয়েন্টটা দেখো, ব্রিটিশ শাসনের মৃত্যু ঘণ্টা। মার্ক্সবাদী ঐতিহাসিক সুমিত সরকারের মতে এই আন্দোলনে কৃষকদের অংশগ্রহণের ফলে এই আন্দোলন দুর্দমনীয় হয়ে উঠেছিল। তার কারণ এই সর্বহারা শ্রেণী কাছে কিছুই হারাবার থাকে না, কারণ তারা কিন্তু জান প্রাণ মন দিয়ে বা জীবন দিয়ে আন্দোলন
করতে পারে, কারণ তাদের থাকার মধ্যে একমাত্র জীবনটাই আছে। যেহেতু এই কৃষক বা শ্রমিক শ্রেণী এই ব্রিটিশদের বিরুদ্ধে চলে যাওয়ার ফলে এবং তারা একেবারে ডিটারমাইন্ড হয়ে গিয়েছিল যে যেন তেন প্রকারে নয় কিন্তু আমাদের এই সাম্রাজ্যবাদী শোষণ নিপীড়ন থেকে মুক্তি পেতে হবে। তার ফলে ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে ভারতে তাদের যে এই ঔপনিবেশিক শাসন, এই ঔপনিবেশিক শাসন কিন্তু আর বেশি দিন টেকার নয়। কিছুদিনের মধ্যেই ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে তাদের কিন্তু ফিরে যেতে হবে। অর্থাৎ বলা যায় যে এই ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ শাসনের কিন্তু মৃত্যুর ঘণ্টাধ্বনি বা সাম্রাজ্যবাদী শাসনের অবসানের বার্তা এনেছিল। পরের পয়েন্টটা দেখো, স্বাধীনতা অর্জনের ভিত্তি স্থাপন। এই আগস্ট আন্দোলনের গভীরতা এবং ব্যাপকতা যে ভারতের স্বাধীনতা ভিত্তি রচনা করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ সুভাষচন্দ্র বসু তার আজাদিন ফৌজের মাধ্যমে আন্দোলনের ফলে বা ভারতে গান্ধীজির নেতৃত্বে আন্দোলনের ফলে তীব্রতার ফলে ব্রিটিশ সরকার কিন্তু বুঝতে পেরেছিল। এর পরের পয়েন্টটা দেখো, ব্রিটিশদের বোধোদয়। আন্দোলনের গভীরতা উপলব্ধি করে লর্ড ওয়াবেল বুঝেছিলেন যে যুদ্ধ শেষ হলেই, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেই ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হবে এবং এর জন্য তারা কিন্তু কংগ্রেসের সাথে আলোচনা শুরু করে দিয়েছিল। পরের পয়েন্টটা দেখো, কংগ্রেসের সর্বাত্মক জনপ্রিয়তা। যে দীর্ঘদিন পর অর্থাৎ 1930 সালে যে ভারত ছাড় আইন অমান্য আন্দোলন হয়েছিল, সেই আইন অমান্য আন্দোলনের যে পরিণতি হয়েছিল তা নিয়ে কিন্তু ভারতবাসী যথেষ্ট অসন্তোষ ছিল এবং জাতীয় কংগ্রেস হিসাবে একটা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার কিন্তু তারা কিন্তু গড়ে তোলেনি এবং মানুষের যে চাহিদা সেই চাহিদা উপলব্ধি করে 1942 সালে 8ই আগস্ট গান্ধীজি যে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলনের ডাক দিয়েছিলেন, তাতে কিন্তু কংগ্রেসের যে হারানো কিছু সম্মান সেটা কিন্তু অনেকাংশে পুনরুদ্ধার হয়েছিল। এরপরে দেখো, নতুন নেতার আবির্ভাব। আমরা দেখেছি যে 1942 সালে 8ই আগস্ট আন্দোলন ঘোষণা পরদিন একেবারে ভোর রাত্রে কংগ্রেসের প্রথম সারির সকল নেতাকে, গান্ধীজি সহ সকল নেতাকে গ্রেপ্তার করে রাখা হয়। ফলে আন্দোলন কিন্তু নেতাহীন হয়ে পড়ে, অর্থাৎ প্রথম সারির যারা নেতা তারা নেতাহীন হয়ে পড়ে। কিন্তু এই সময় দেখা যায় যে বেশ কিছু নতুন নেতার আবির্ভাব হয়, তারাই কিন্তু নেতৃত্ব দিয়ে আন্দোলনকে সুন্দরভাবে পরিচালিত করে এবং স্পষ্ট প্রমাণিত হয় যে সেই সময় ভারতবর্ষ বা ভারতবাসী যে স্বাধীনতা আন্দোলনের জন্য বা স্বাধীনতা পাওয়ার জন্য কতটা উদ্গ্রীব। পরের পয়েন্টটা দেখো, ভারতের স্বাধীনতা সুনিশ্চিত। গান্ধীজি যে এতদিন ধরে অহিংস নীতি গ্রহণ করেছিলেন, যার জন্য আমরা দেখেছি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের একটা সামান্য ঘটনার দরুন কিন্তু গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেছিলেন। মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীকান্ত দত্ত, সুভাষচন্দ্র সহ একাধিক সেই সময় প্রথম সারির মানুষেরা, নেতারা বা ঐতিহাসিকগণ সমালোচনা করেছেন। কিন্তু এই 42-এর আন্দোলনে এসে দেখছি গান্ধীজি বলছেন ডু অর ডাই, অর্থাৎ করেঙ্গে ইয়া মারেঙ্গে। অর্থাৎ এখানে কিন্তু গান্ধীজি অহিংসা থেকে সম্পূর্ণভাবে অনেকাংশে সরে এসে এই আন্দোলনকে পরিচালিত করেন এবং ভারতকে স্বাধীনতা দাবির সুনিশ্চিত করেন। পরেরটা দেখো, জাতীয় ঐক্যবোধ। অধ্যাপক অরুণচন্দ্র ভূঁইয়া তার গ্রন্থে বলেছেন এই আন্দোলনের ফলে এক অভূতপূর্ব জাতীয় আন্দোলন বা জাতীয় জাগরণ গড়ে ওঠে এবং যার ফলে 1947 সালে ব্রিটিশ সরকার ভারত ত্যাগ করতে বাধ্য হয়। অর্থাৎ এই আন্দোলন, যেটা অধ্যাপক ভূঁইয়া বলছেন যে আন্দোলনের ফলে এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে ভারতীয়দের মধ্যে ঐক্য দেখা যায় এবং তাদের একমাত্র লক্ষ্য হয় বা একমাত্র চাহিদা হয় যে কোনো তেন প্রকারে হোক না কেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের, ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদের বিতরণ, ভারত থেকে একেবারে বিতরণ। এর ফলে কিন্তু তাদের এই অদমনীয় মনোভাবের জন্য কিন্তু ভারত সরকার, কোম্পানির সরকার বা ব্রিটিশ সরকার ভারত ত্যাগ করতে বাধ্য হয়।
তাহলে আমরা দেখছি যে ভারত ছাড়ো আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বা ভারতের জাতীয়তাবাদের ইতিহাসের আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আন্দোলনের মাধ্যমেই এটা পরিষ্কার হয়ে উঠেছে ভারতবর্ষের স্বাধীনতা একেবারে আসন্ন। এবং প্রকৃতপক্ষে এই আন্দোলনের তীব্রতার ভয়ে ভীত হয়ে ব্রিটিশ সরকার 1947 সালে জুন মাসে ভারত ত্যাগ করার সিদ্ধান্ত নেয় 3রা জুন, এবং বলা হয় যে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষকে স্বাধীন করে তারা কিন্তু ভারতবর্ষ থেকে চলে যাবে। এবং তবে চলে যাওয়ার আগে কিন্তু ভারতকে বিভাগ করে দিয়ে গেছিল, যেটা ভারতের জাতীয় আন্দোলনে বা ভারতের স্বাধীনতা সংগ্রামের পক্ষে লজ্জাজনক। মানে আন্দোলনকারীরা যে আন্দোলনের জন্য করেছিলেন সেই ভারত ঐক্য কিন্তু বজায় থাকেনি। ভারতবর্ষ ভারত এবং পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রে পরিণত হয়ে কিন্তু স্বাধীনতা লাভ করেছে। পরের বিষয় পক্ষ থেকে এইটুকুই। তোমরা যদি উপকৃত হও, আশা করি হবে, তাহলে অবশ্যই চ্যানেলটি দেখো এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আমরা পরবর্তীকালে তোমাদের আরও গুরুত্বপূর্ণ নোটস এবং সাজেশন নিয়ে হাজির হব। অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো এবং লিখে প্র্যাকটিস করো, যেটা আমি বারবার বলি, একটা খাতায় লিখে বুঝে তারপর মুখস্থ করো, তারপর পড়ো এবং তারপর খাতায় লিখে কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমার পরীক্ষায় ভালো হবে। এটা দীর্ঘ 22-23 বছর অভিজ্ঞতা থেকে বলছি। পড়া বিষয় পক্ষ থেকে এইটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল।